দর্শক, আজ আমরা আলোচনা করব টেলিকম নীতিমালার বিভিন্ন দিক নিয়ে। এজন্য আমাদের সাথে যুক্ত আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু ব্যান্ডউইথ, ট্রানজিট এবং টেলিকম খাত সবকিছু মিলে আমরা টেলিকম খাত নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে আমরা প্রতিবেদন দেখলাম একটি, সেক্ষেত্রে আসলে এই আটকে রাখা বিদেশি শেয়ার কিংবা বাংলাদেশি সবকিছু কি মনে করছেন? আসলে প্রথমে যদি আমি এটা তো এই নতুন রিফর্মের একটা পার্ট, যদি রিফর্ম সম্বন্ধে বলে দিই, আসলে রিফর্মটা কেন করা হচ্ছে বা কী প্রয়োজন। সত্যি কথা বলতে আমাদের টেলিকম সেক্টর এখন তো চলছে 2008-এ যে প্রণীত আইআইটিডিএস পলিসি, এবং সেটা পরবর্তীতে মডিফাই করা 2010-এ, তার উপরে বেস করে। এবং এই পলিসিটা তখন তৈরি করা হয়েছিল মূলত সরকারের রাজস্বকে নিশ্চিত করার জন্য, কারণ তখন ইলিগাল ভিআইপির একটা বড় প্রকোপ ছিল বাংলাদেশে। আর তার সঙ্গে ছিল হচ্ছে এই ব্যবহারকে নিয়ন্ত্রণের একটা তীব্র প্রচেষ্টা ছিল, মনিটর করা, কে কিসে ব্যবহার করছে, এই দুটো ফোকাস করে, এবং রেভিনিউকে নিশ্চিত করার জন্য একটা লেয়ার্ড একটা অ্যাপ্রোচ করা হয়, অনেকগুলো লেয়ার নিয়ে। এবং এই পলিসি মূলত সেই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্যই আসলে করা, এবং যেটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কারণ এই সেক্টরে এতগুলো লেয়ার থাকায় আসলে কোয়ালিটি অফ সার্ভিস যেমন ডিগ্রেড করে, তেমনি সব দিক থেকেই, এবং একজনের আরেকজনের সঙ্গে বিরোধ তৈরি হয়। সব কিছু মিলিয়ে খুব ভালো একটা হেলদি ব্যবস্থা ছিল না। দ্বিতীয়ত আরেকটা বড় প্রবলেম ছিল এই পলিসির, যেটা এখন এই অ্যাড্রেস করা হয়েছে কিনা যাই না, সেটা হচ্ছে বিটিআরসিকে রেগুলেটরের বদলে একটা রেভিনিউ কালেক্টরের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটা লাইসেন্স ক্ষেত্রে রেভিনিউ শেয়ারিং এবং বিটিআরসির দায়িত্ব সেটা কালেক্ট করা, যেটা আসলে রেগুলেটরের মূল ভূমিকাকে আসলে গৌণ করে ফেলে। তো নতুন পলিসি এই জন্য আসলে খুব কাঙ্ক্ষিত ছিল যে এই পরিবর্তনগুলো, নতুন পলিসিতে যে লেয়ারগুলো কমিয়ে আনা হয়েছে, এটা অত্যন্ত সাধুবাদের যোগ্য, যেটা হওয়া দরকার ছিল। প্রযুক্তিগত বিষয়গুলোকে অনেক বেশি লিবারাল করা হয়েছে। আগে এটা ছিল যে না, এই টেকনোলজি ব্যবহার করা যাবে না, এটা করা যাবে, সেটা করা যাবে না, অমক এই করবে, এই জায়গা থেকে অনেকটা শিথিল করা হয়েছে, যেটা খুব প্রয়োজনীয় ছিল, এবং যেটা আসলে এই টেকনোলজি গ্রোথকে আসলে এনকারেজ করবে। এটা কতগুলো বিষয় যেটা আছে, যে এই যে বিদেশি বিনিয়োগের কথা যখন আসলেন তখন বলি, আসলে বিদেশি বিনিয়োগ কোথায় দরকার কি দরকার না, এটা কিন্তু একটা পলিসিগত সিদ্ধান্ত হওয়া উচিত। দ্বিতীয়ত, কোন সেক্টরে আসলে আমরা বিদেশি বিনিয়োগ চাই? আমরা কি সব সেক্টরে বিদেশি বিনিয়োগ চাই? আমরা চাই না। তো টেলিকম সেক্টরে একসময় বিদেশি বিনিয়োগ প্রয়োজন ছিল, যখন আমাদের টেলিকম এই ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লয় করার মতো আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান ছিল না, সরকারিভাবেও সক্ষমতা ছিল না, প্রাইভেটলি এই সক্ষমতা ছিল না, নিউ ইন্ডাস্ট্রি হিসেবে যখন আজকের বাস্তবতা কিন্তু তা নয়। এবং আরও মজার ব্যাপার যে গত 5 থেকে 7 বছরে আমার ধারণা যে টেলিকম কোম্পানিগুলো তেমন কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে করেইনি, তারা এখান থেকে প্রফিট আর্ন করছে এবং চলে যাচ্ছে, যে কারণে টেলিকম সেবার মান কিন্তু গত 5-7 বছর অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে আরেকটা হচ্ছে যে টেলিকম কিন্তু একটা স্পর্শকাতর খাত। কত বছর আসলে আমরা টেলিকম সেবা খাত থেকে বিদেশিদের নিয়ন্ত্রণে আমরা রাখতে চাই? আমরা যদি পার্শ্ববর্তী দেশে তাকাই, তাদের কিন্তু একসময় 100% বিদেশি বিনিয়োগ ছিল, কিন্তু সেটা কমে এখন কিন্তু 100% ভারতীয় মালিকানাধীন তাদের টেলিকম ইন্ডাস্ট্রি। তো আমাদের ক্ষেত্রে এটা সরকারকে চিন্তা করতে হবে, তাদের ভিশনটা আসলে কী? তারা কি টেলিকম সেক্টরকে আগাগোড়াই সবসময় বিদেশিদের দূরে রেখে দিতে চায়, না একটা সময় তারা চায় যে না, বাংলাদেশিদের নিয়ন্ত্রণে এই টেলিকম সেবা খাতটা আসুক? সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকে একটা পর্যায়ে রেস্ট্রিক্ট করতে হবে, যদি সেটাই আমাদের লক্ষ্য হয়ে থাকে। এবং এক্ষেত্রে আমি তো মনে করি যে আরও একটা রোড ম্যাপ থাকা উচিত। তাহলে 85 যেটা বলা হচ্ছে যে এখানে আটকে রাখা, এইটাও কি আসলে না থাকাটা যৌক্তিক? আমি মনে করি যে আজকে 85 হবে না, 90 হবে না, 65 হবে, এই বিষয়টা হচ্ছে একটা বড় গুরুত্বপূর্ণ সরকারের একটা পরিকল্পনা, যে আমি 10 বছর পর আমরা আসলে কোথায় দেখতে চাই, যে বিদেশি বিনিয়োগ কত % আমরা রাখবো। তাহলে এই কোম্পানিগুলো সুযোগ পায় যে একটা সময়ের পরে তাদেরকে আসলে হয় উইন্ড অফ করতে হবে অথবা ডাইভার্স করতে হবে, আরও বেশি বিনিয়োগ করে দেশীয় বিনিয়োগের এনকারেজ করে তাদের পার্সেন্টে কমিয়ে আনতে হবে, তারা প্ল্যান করতে পারবে। কাজেই এই জিনিসটা হওয়া উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, সেই জায়গাটা আমার অ্যাড্রেস করা উচিত। তবে এই 85 না 90 এই বিতর্কে যাওয়া চাইতে আমার কাছে মনে হয় সেটা বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিটিআরসির আসলে ভূমিকা কী দেখছেন, কী অবস্থা? না, বিটিআরসি রেগুলেটর এবং তারা তাদের দায়িত্ব পালন করছে এই সেবাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমি যেটা বলছিলাম যে বিটিআরসিকে দুটো জিনিস প্রযোজ্য। বিটিআরসিকে আগের পলিসিতে বিদেশির ক্ষমতাকে আসলে খুব সীমিত করে ফেলা হয়েছে। বিটিআরসির আরেকটু লিবারাইজেশন প্রয়োজন, যাতে সব সিদ্ধান্ত বিটিআরসি মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল, এটা আসলে হওয়া উচিত না। হ্যাঁ, খুব যেগুলো খুব নীতি নির্ধারণী বিষয়গুলো, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো স্ট্র্যাটেজিক বিষয়গুলো হয়তো সরকারের আদর্শ এবং নীতির সঙ্গে সামঞ্জস্য হওয়ার জন্য মন্ত্রণালয়ের একটা ইনফ্লুয়েন্স দরকার আছে, কিন্তু ডে টু ডে অপারেশনের জন্য সব কিছুই মন্ত্রণালয়ের সঙ্গে থাকা এটা ঠিক না। এখান থেকে একটা বিটিআরসি বের করতে হবে। আর দ্বিতীয়ত, প্রথমে যেটা বললাম যে বিটিআরসি হয়ে গেছে একটা রেভিনিউ কালেক্টর, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই পলিসির ভিতরে তার কিন্তু কোনো দিক নির্দেশনা আমরা এখনও পর্যন্ত পাইনি। আমি জানি না, হয়তো গাইডলাইনটা সলভ করা হতে পারে। বিটিআরসি শুড নট বি দ্য রেভিনিউ কালেক্টর, তার জন্য আলাদা বডি আছে সরকারের, সেটা এনবিআর হোক বা অন্য যে কেউ দায়িত্ব পালন করতে পারে, বা যারা রিলেভেন্ট তারা পালন করবে। কিন্তু বিটিআরসি দেখবে
দেশের মানুষের সেবার মান বাড়ানো তাদের দায়িত্ব। যারা ব্যবসা করছে তারা যেন সুস্থভাবে ব্যবসা করতে পারবে, সুস্থ প্রযুক্তির মাধ্যমে ব্যবসা করতে পারবে, সেটা নিশ্চিত করবে। এবং আমাদের দেশের মানুষের প্রযুক্তি সেবার বেনিফিটটা হবে, এটা বিজিএসের লক্ষ্য হওয়া উচিত। রেভিনিউ কালেক্টর কখনো তাদের লক্ষ্য হওয়া উচিত না। আমরা একটু সেবার ক্ষেত্রে আসতে চাই, অপারেটরগুলো কীভাবে সেবা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা শহরে মোটামুটি একটা সার্কেলের মধ্যে আছি, কিন্তু গ্রামগঞ্জে এখনও নেটওয়ার্কের সমস্যা আছে। অনেক জায়গায় টাওয়ার নেই, টাওয়ার থেকে অনেক দূরত্বে অবস্থান করতে। সীমান্ত এলাকাও বলা যায় সবচেয়ে বেশি সংকট, উপকূলীয় এলাকায় এখনও সংকট আছে। এইটা আসলে কী মেকানিজম করতে পারে অপারেটর? আমার যেটা মনে হচ্ছে, আমি বললাম না, গত 5-7 বছরে টেলিকম সেক্টরে খুব বেশি ইনভেস্টমেন্ট হয়নি বাংলাদেশে, এবং টেলিকমের গ্রোথ হয়েছে, ইজত বেড়েছে। রাইট। যে কারণে আগে হয়তো যে উপজেলায় খুব ভালো সেবা পাওয়া যেত, এখন ইউজার ব্যবহারের কারণে সেই সেবা পাওয়া যাচ্ছে না, কারণ সেই পরিমাণ সেল সাইট তারা বাড়ায়নি। আমরা টেকনোলজি চেঞ্জ হয়েছে, 2G থেকে 3G, 3G থেকে 4G, এখন আমরা বলছি 5Gর কথা। আপনি যখনই এই হায়ার ইয়েতে যাবেন, তখনই আসলে আপনার কোয়ালিটি সার্ভিস যেমন ভালো হয়, তেমনি নাম্বার অফ সেল সাইট কিন্তু অনেক বাড়াতে হয়। সেই জায়গাটাতে আমাদের দেশের ব্যবহারকারীর তুলনায় সেল সাইটের সংখ্যাটা আসলে কম, সীমিত। এখন এটা বিভিন্নজন বিভিন্ন বিষয়কে দায়ী করবেন, কিন্তু ইভেনচুয়ালি এটা হয়নি। যেটা না হওয়ার কারণে এই সেবার মানটা কমে গেছে। আরেকটা জায়গা হচ্ছে 4G 5Gর জন্য যে ফাইবারাইজেশন দরকার ছিল সেল সাইটগুলো, সেগুলো সেভাবে করা হয়নি। এবং এই উদ্যোগটা আসলে যে অপারেটর তাকে নিতে হবে যে আমি চাই এটা। তো সেটা যখন করা হবে তখন কিন্তু সেবার মানটা আসলে বাড়বে। সেই জায়গাটা নিশ্চিত করার জন্য আসলে ইনভেস্টমেন্ট প্রয়োজন। যে জায়গাটা আসলে সেটা ফরেন ইনভেস্টমেন্ট হোক বা দেশীয় ইনভেস্টমেন্ট হোক, সরকারকে নিশ্চিত করতে হবে যে এই যারা সার্ভিস দেবে, যে অপারেটররা, তাদেরকে এই সেবাটা প্রত্যন্ত অঞ্চলে কিংবা শহরের প্রত্যেকটা জায়গায় আধুনিক সেবা নিশ্চিত করতে হবে, এবং সেটাই রেগুলেটরের দায়িত্ব সেটাকে নিশ্চিত করার। সেদিকে ফোকাস করতে হবে আমাদের। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন 4G চূড়ান্তভাবে সেই আমরা পাইনি, সেটা আসলে কি গ্রাহকের সাথে তখন কি প্রতারণার সামিল হয়ে যাচ্ছে কিনা, কিংবা ভোগান্তি যে তৈরি হচ্ছে, সেটা আসলে কতটুকু নিশ্চিত করা দরকার? এটা আসলে প্রতারণা বলবো কিনা আমি জানি না। এটা সব কিছু ডিপেন্ড করে দুটো বিষয়। একটা হচ্ছে যে কোম্পানিগুলো সে বলছে তারা কি আদৌ ব্যবসা করছে কিনা। যদি তারা ব্যবসা করে, তাদের যদি ইনকাম থাকে, তাহলে তাদের অবশ্যই সব প্রফিট ঘরে না নিয়ে একটা রিইনভেস্ট করা উচিত, যাতে গ্রাহকরা আরও বেটার সেবা পায়, নতুন প্রযুক্তিতে যেতে পারেন। আর তা যদি না পারেন, তাহলে তো আসলে সেই কোম্পানির আসলে সেবা না দেওয়াই ভালো, যে আমি আসলে গ্রাহককে সেবা দিতে পারছি না, গ্রাহকের নিডকে আমি ফুলফিল করতে পারছি না। তো এটা অত শক্ত শব্দ আমি ব্যবহার করবো না, তবে আমার কাছে মনে হয় যে এখানে অবহেলা নিশ্চিতরূপে আছে, যে এই জায়গায় ফোকাস করা হয় না, যে আমাদের সেবার মান বাড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে ডাটা ব্যবহার হচ্ছে এখন, বলা চলে যে ব্রডব্যান্ডে চলে যাচ্ছে বেশি। সেক্ষেত্রে এখানেও সেবার কিছুটা ঘাটতির কথা বলা হচ্ছে, যে গ্রাহক পর্যায়ে থেকে বলা হচ্ছে। এই জায়গায় আসলে কী মেকানিজম করতে পারে? এখানে ব্রডব্যান্ড সেবা ডেফিনেটলি মোবাইল ডাটা চাইতে আসলে বেটার, কোনো সন্দেহ নেই। প্রযুক্তিগতভাবে এটা আসলে অনেক ভালো, কিন্তু ব্রডব্যান্ড সেবার ক্ষেত্রে আমাদের সুযোগ আছে, যে সেবার মানটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেনি। আমার প্রত্যাশা ছিল এই পলিসির ভিতরে সেই ব্যাপারে কিছু দিক নির্দেশনা থাকবে, যে ভবিষ্যতে বাংলাদেশের ব্রডব্যান্ড সেবাটা কেমন হবে। এখানে বলা আছে লোকাল এন্টারপ্রেনারদেরকে এনকারেজ করা হবে, কিন্তু কীভাবে বলা নেই। এভাবে কোনো টাইমলাইন দেওয়া নেই, কোনো নির্দেশনা দেওয়া নেই যে হ্যাঁ আমি আগামী 5 বছরের ভিতরে দেশের প্রত্যেকটা মেট্রোপলিটন সিটিতে বা প্রত্যেকটা জেলা শহরে আমি আন্ডারগ্রাউন্ড ফাইবার দিয়ে ব্রডব্যান্ড সেবা দেখতে চাই, এবং সেটা বাস্তবায়ন করবে কি, সে ব্যাপারে একটা নির্দেশনা। এই জিনিসগুলো আসলে পলিসির ক্ষেত্রে মিসিং। পলিসির ক্ষেত্রে লাইসেন্সিং জিনিসটাকে সস্তা করা হয়েছে, কিছু প্রযুক্তিগত লিবারেশন করা হয়েছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের যে চাহিদা, যে জায়গাগুলো, সেগুলোর ব্যাপারে আরেকটু পরিষ্কার এবং একটা লং টার্ম একটা দৃষ্টিভঙ্গি এখানে প্রত্যাশিত ছিল, যেটা এখন পর্যন্ত মিসিং। এখনও সময় আছে, এখন যেহেতু কারেকশন চলছে, আমার বিশ্বাস যারা পলিসি নিয়ে কাজ করছেন এখন তারা এই বিষয়টাকে নজর দেবেন এবং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছেন টেলিকম খাত নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে যুক্ত হয়ে আলোচনায় অংশ নিয়েছেন আইসিটি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির।